কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টালো বাস, ঝরল 4 প্রাণ। উন্নত চিকিৎসার জন্য দগ্ধ আহত 12 আরোহীকে পাঠানো হয়েছে ঢাকায়। প্রাথমিকভাবে যেটা আমরা পাইছি এখন পর্যন্ত চারটা আমরা চারটার মধ্যে দুজন শিশু, একজন মহিলা এবং একজন পুরুষ। আপিল কার্যক্রমের শেষ মুহূর্তে নির্বাচন কমিশনে ব্যস্ততা। কাল থেকে শুরু হবে নিষ্পত্তি। সীমানা জটিলতায় পাবনা 1 ও 2 আসনে ভোট স্থগিত। এবার জয়পুরহাটে দুর্বৃত্তের হামলায় যুবদল কর্মী নিহত। মুসাব্বির হত্যার 2 দিন পরও গ্রেফতার হয়নি কেউ। থানার সামনে সতীর্থদের বিক্ষোভ। একের পর এক নেতাকর্মী হত্যার ঘটনায় আইন শৃঙ্খলা নিয়ে মির্জা ফখরুলের অসন্তোষ। রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছে আমি তানজিম শাফিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 4 জনের। দুপুরে উপজেলার বানিয়া এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল সিডিএম পরিবহনের একটি বাস। বানিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারালে উল্টে যায় বাসটি। চাপা পড়ে একটি মোটরসাইকেলের সময় বাসটিতে আগুন ধরে যায়। অগ্নিদগ্ধ হয়ে মারা যান বাসের 3 যাত্রী। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসের নিচে চাপা পড়া মোটরসাইকেল আরোহীর। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহত 26 জনকে উদ্ধার করে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এদের মধ্যে গুরুতর আহত 9 এবং দগ্ধ 3 জনকে ঢাকায় রেফার করা হয়। এই দুর্ঘটনার বিষয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, নিহতদের পরিচয় জানা গেছে কিনা? যেহেতু দুর্ঘটনার পরপরই আগুন ধরে যায় বাসটিতে, যারা আহত হয়েছেন, দগ্ধ হয়েছেন, তাদের শারীরিক অবস্থার সবশেষ জানাবেন। সাফিয়ান, আসলে ঘটনার পর থেকে কিন্তু আমরা খোঁজখবর নিচ্ছি এবং এখন যে জায়গাটিতে রয়েছি এখানে কিন্তু প্রাথমিক চিকিৎসার জন্য কিন্তু যে 26 জন আহত তাদেরকে নিয়ে আসা হয়েছিল, সেটি দাউদকান্দি গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে এসে আমরা যেটি জানতে পেরেছি, একজন শিশু নিহত হয়েছেন, 18 মাস বয়স, তার নাম হচ্ছে হুসেইন। সেই হুসেইনের পিতার সঙ্গে আমরা কথা বলে যেটি জেনেছি, আসলে এই গাড়িতে যারা যাত্রী ছিলেন, অর্থাৎ এই একটি লোকাল বাস সিডিএম পরিবহনের চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল, সেই বাসে ড্রাইভারদের সঙ্গে যারা যাত্রী ছিলেন তাদের একটি বাকবিতণ্ডা তৈরি হয় এবং এই বাকবিতণ্ডার ফলেই কিন্তু ড্রাইভার উত্তেজিত হয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। একটি পর্যায়ে কিন্তু সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরেই উল্টে পড়ার পরেই কিন্তু আসলে এর পাশে একটি মোটরসাইকেল ছিল, মোটরসাইকেলের উপর পড়া মোটরসাইকেলের যে চালক ছিলেন তিনিও মারা গেছেন এবং এই বাসে সাথে সাথে আগুন লেগে যাওয়ার ফলে কিন্তু বাসের 3 যাত্রী পুড়ে মারা যান। তাদেরকে উদ্ধার করে মোট 26 জন আহতদেরকে উদ্ধার করে কিন্তু এই হসপিটালে নিয়ে আসা হয়। এখানে আসার পরেই কিন্তু যে 4 জন তাদেরকে মৃত ঘোষণা করা হয়। এর মধ্যে 2 শিশু, একজন নারী এবং একজন মোটরসাইকেল চালক ছিলেন। তাদের 3 জনের পরিচয় কিন্তু এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এখানকার যারা কর্তব্যরত চিকিৎসক রয়েছেন তারা যেটি জানিয়েছেন যে 3 জনকে আসলে আশঙ্কাজনক অবস্থায় দগ্ধ 3 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া মোট 12 জনকে কিন্তু এখানে বিভিন্ন হসপিটালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, অর্থাৎ প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে বিভিন্ন হসপিটালে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে 3 জন দগ্ধ রয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু যারা বাকি 3 জন রয়েছেন তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছেন। সাফিন, নিশ্চয়ই ঘটনার পরবর্তী খবর আপনার কাছে আবারও জানবো খোকন। ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিলের জন্য ইসিতে উপস্থিত হন আবেদনকারীরা। একসাথে 10টি বুথে চলছে কাজ। বিকেল 5টায় শেষ হবে আপিল। এখন পর্যন্ত নির্বাচন কমিশনে 530টি আবেদন জমা পড়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই স্বতন্ত্র প্রার্থীরা আপিল করেছেন।
কারণ 1% সমর্থন পূরণ করতে পারেননি। তাছাড়া স্বাক্ষরেও মিলেছে গরমিল। এছাড়াও ঋণ খেলাপিদের প্রার্থিতাও বাতিল করা হয়েছে। অসম্পূর্ণ মনোনয়নের কারণেও বাতিল হয়েছে প্রার্থিতা। সেসব ঠিকঠাক করার জন্য আবেদনকারীদের সুযোগ দেওয়া হচ্ছে। কাল থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল নিষ্পত্তি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে 20 জানুয়ারি। প্রতীক বরাদ্দ হবে 21 জানুয়ারি। এর পরদিন থেকেই শুরু নির্বাচনী প্রচারণা। আজকে আমি আপিল করেছি ইসিতে। আমি চাইবো যে আমি আমার কাগজপত্রগুলো যদি যৌক্তিক হয়ে থাকে তাহলে যেন আমাকে আমার মনোনয়নপত্রটি ফিরিয়ে দেওয়া হয়। 1%-এর 134 ভোট কম হওয়ার কারণে আমাদের অসাবধানতাবশত সেটা আমরা আবার দিলাম। আশা করি ইনশাল্লাহ আমরা রায় প্রত্যাশী এবং রায় পেয়ে যাব। কংগ্রেসের পর আমরা প্রেসিডেন্ট সেক্রেটারির ছবি সহ তাদের স্বাক্ষর নির্বাচন কমিশনারে জমা দেই, কিন্তু নির্বাচন কমিশনার সার্ভারে না দেওয়ার কারণে এই আমাদের প্রার্থিতা অবৈধ ঘোষণা করছে। মনোনয়ন ফিরে পেতে আপিলের আরও খবরাখবর জানবো। নির্বাচন কমিশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, জানাবেন কিছুক্ষণের মধ্যেই তো আপিলের সময়সীমা শেষ হচ্ছে, শেষ সময়ের চিত্র কেমন দেখছেন নির্বাচন কমিশনে? শাফিন, শেষ সময়ের চিত্র আমরা দেখছি যে ব্যস্ততায় মুখর একটি সময় পার হচ্ছে এই নির্বাচন ভবন প্রাঙ্গণের সামনে যে বুথগুলো রয়েছে আপিল বুথ, সে আপিল বুথের সামনে, এবং এখানে অন্যান্য দিনের চাইতে কর্মব্যস্ততা একটু বেশি, যেহেতু আজকে শেষ দিন। আমি সেই চিত্রটা একটু দেখাতে চাই যে এখানে আসলে ঠিক কী পরিমাণ কর্মব্যস্ততা বা যারা সংক্ষুব্ধ যারা রয়েছেন, যারা আপিল করবেন তাদের যে ভিড়টি দেখতেই পাচ্ছেন শাফিন, যে আসলে এখানে কি পরিমাণ মানুষের ভিড়, এবং এই যে যারা আপিলকারী রয়েছেন, আপিলকারীদের যে দীর্ঘ সারি, সেই দীর্ঘ সারিটি আসলে বুথের বাইরে একদম নির্বাচন ভবনের যে মূল ফটকটি রয়েছে, মূল ফটকের কাছাকাছি সেটি চলে গিয়েছে। এবং এখানে তারাই কিন্তু আমরা দেখেছি যে যারা এখানে এসেছেন তারা প্রত্যেকেই কিন্তু এই লাইনে দাঁড়িয়েছেন একটি কারণেই, আপিল করার জন্য। এবং এখানে অঞ্চল ভিত্তিক 10টি বুথ রয়েছে, এবং সেই বুথের মধ্যে যে আসনে যাদের যে আপিলটি করার কথা সেটি তারা করবেন, এবং সে আপিলটি করার পর পরবর্তীতে কেন্দ্রীয় বুথে একটি আপিল নাম্বার দেওয়া হবে। সেই আপিল নাম্বার অনুযায়ী তারা কিন্তু পরবর্তীতে একটি শুনানি পাবেন, এবং সেই শুনানিতে নির্বাচন কমিশনের মাধ্যমে সিদ্ধান্ত দেওয়া হবে। রিটার্নিং অফিসার যে সিদ্ধান্ত দিয়েছেন তারপর চূড়ান্ত সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন, এবং সেটির জন্যই আসলে কিন্তু সবার এত অপেক্ষা। এবং এখানে শাফিন, আমি বলে রাখি, আজকে এখন পর্যন্ত মোট 555টি আপিল দায়ের হয়েছে, এবং এই 555 এই সংখ্যাটি মূলত বিগত 5 দিনে যে মোট আপিল হয়েছে সেই মোট আপিলের সংখ্যাটি। আজকে শেষ খবর অনুযায়ী এখন পর্যন্ত 86টি আপিল করা হয়েছে, এবং এখানে এই 86টি আপিল করা হয়েছে এখানেই কিন্তু থামবে না। কারণ আমরা দেখেছি, আমরা গতকালকেও দেখেছি যে আসলে আপিল আবেদন গ্রহণটি আসলে যদি বলি এই 5টার সময় শেষ হওয়ার কথা থাকলেও সেটি কিন্তু গতকালকে 5টায় শেষ হয়নি। অনেকেই ছিল যারা আপিল করতে এসেছিলেন, তাদের সবার আপিলই কম বেশি নেওয়া হয়েছে। আজকেও আমরা বলতে পারি যে 5টার পর বেশ কিছু সময় আসলে আপিলকারীরা যারা আসবেন তাদের আবেদনগুলোকে গ্রহণ করা হবে। শাফিন। তানভীর, আপনাকে ধন্যবাদ। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বেশ কিছু পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন। আজ সকালে অন্তত 4টি পরিপত্র জারি হয়। শুক্রবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আরিফুর রহমান স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, আগামীকাল থেকে 18 জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি অনুষ্ঠিত হবে। শুনানি চলাকালে কক্ষে প্রবেশের ক্ষেত্রে সীমা নির্ধারণ করেছে ইসি। আপিলকারী সহ সর্বোচ্চ 3 জনের বেশি মানুষ শুনানি কক্ষে প্রবেশ করতে পারবেন না। এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন ব্যালট পেপার, অফিসিয়াল সিল, ব্রাশ সিল সহ সব নির্বাচনী সামগ্রীর নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিতের কঠোর নির্দেশনা জারি করেছে। বৃহস্পতিবার রাতে ইসি সচিবালয়ে নির্বাচন পরিচালনা 2 অধিশাখা থেকে এ সংক্রান্ত পরিপত্র প্রকাশ করা হয়। বলা হয়, ভোট কেন্দ্র ভিত্তিক বিতরণ করা নির্বাচনী সামগ্রী পৌঁছানোর পর সংযুক্ত এলাকা অনুযায়ী সব ফর্ম, প্যাকেট, খাম ও অন্যান্য দ্রব্য সঠিকভাবে যাচাই করতে হবে। কোনো সামগ্রী কম বা বেশি থাকলে তাৎক্ষণিকভাবে সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তাকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত চেয়ে করা আবেদনের প্রেক্ষিতে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। এদিকে নির্বাচন স্থগিতের ঘোষণার খবরে এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। এদিকে নির্বাচন স্থগিতের ঘোষণার খবরে এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তবে আদালতের আদেশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এর আগে গণমাধ্যমকে জানিয়েছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ।
গেল সোমবার সংসদীয় আসনগুলোয় আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশনের গত 24 ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির অংশটুকু স্থগিত করেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন এবং এক প্রার্থীর করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে 1 ও 2 স্থগিত করা হয়েছে কোন পর্যন্ত আদালত পরবর্তী আদেশ না পর্যন্ত। কোর্টের সিদ্ধান্তটা যাতে এই নির্বাচনের আগে ফয়সালা হয় আর জনগণ যাতে এই 12ই ফেব্রুয়ারি ভোট দিতে পারে, এর জন্য আমরা বিশেষভাবে কোর্টের উপর দাবি জানাচ্ছি। বেড়া সাথিয়ার জনগণ অত্যন্ত দুঃখিত, মর্মাহত। আমরা এই কারণেই সরকারকে এবং আদালতকে অনুরোধ করব এই সময়ের মধ্যেই এই নির্বাচন যাতে আমরা দিতে পারি। জয়পুরহাটের পাঁচবিবিতে যুবদল কর্মী ইয়ানুল হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি, আটক হয়নি কেউ। বৃহস্পতিবার রাত 11টা নাগাদ সালাইপুর ঢাকারপাড়া এলাকায় ইয়ানুল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ জানায়, বন্ধু আলামিনকে নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন তিনি। ঢাকারপাড়া এলাকায় পৌঁছালে তার পথরোধ করে কয়েকজন। পরে একটি আলুর খেতে নিয়ে ইয়ানুল ও আলামিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তারা পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ইয়ানুলের, আহত হন আলামিন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। স্বজনরা জানায়, গত 14 ডিসেম্বর ওয়াজ মাহফিলের টাকা জমা রাখাকে কেন্দ্র করে যুবদল কর্মী ইয়ানুলের সাথে দামপাড়া গ্রামের স্বেচ্ছাসেবক লীগের সদস্য ময়নুল ইসলাম ও তার লোকজনের মারামারি হয়। এ নিয়ে থানায় মামলাও হয়েছে। সেই ঘটনার জের ধরেই এ হত্যাকাণ্ড, অভিযোগ স্বজনদের। বস্তুবার মতন তো আমার অক্তর বল নাইবা, বস্তুবার মতন তো আমার জনগণ নাইবা। আমি একলাই আমি কিচ্ছু করতে চাই না, আল্লাহ যেন ওর বিচার করে। সূক্ষ্ম বিচারটাই যেন প্রশাসন বা বিচারক যেন করে দেয়, বা এটাই আমার কাছে আমার একটা দাবি। স্বেচ্ছাসেবক দলনেতা মোসাব্বিরকে গুলি করে হত্যার 2 দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কেউ। নাম পরিচয় মেলেনি শনাক্ত 2 শুটারের। তবে পুলিশ বলছে, নতুন সিসিটিভি ফুটেজ হাতে এসেছে তাদের, যেখানে খুনিদের চেহারা আরও স্পষ্ট। পুলিশ, র্যাব সহ গোয়েন্দাদের একাধিক টিম কাজ করছে। 7 জানুয়ারি রাত 8:12 সিসি ক্যামেরার এই ফুটেজে দেখা যায়, তেস্তরি বাজার এলাকার আহসানুল্লাহ গলিতে ছদ্মবেশে ওত পেতেছিল সন্ত্রাসীরা। সুযোগ পেয়েই গুলি ছুড়ে স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরকে। এরপর 2 আততায়ী এভাবেই গলি ধরে পালিয়ে যায় কারওয়ান বাজারের দিকে। ঘটনার 2 দিন পেরিয়ে গেলেও কারা কেন হত্যা করল মোসাব্বিরকে মেলেনি সেই প্রশ্নের উত্তর। এখন পর্যন্ত সিসি ক্যামেরার ফুটেজে 2 জন আততায়ীকে শনাক্ত করা গেলেও নাম পরিচয় মেলেনি। নতুন সিসি ফুটেজ দেখে চলছে চুলচেরা বিশ্লেষণ। পুলিশ বলছে, পূর্বশত্রুতা, রাজনৈতিক দ্বন্দ্ব, কারওয়ান বাজার কেন্দ্রিক চাঁদাবাজি সব বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত এগোচ্ছে। হত্যাকারীদের ধরতে পুলিশ, র্যাবের পাশাপাশি গোয়েন্দাদের একাধিক টিম সক্রিয়। গতকালকে আরো বেশ কিছু ফুটেজ পেয়েছে, যেগুলোতে মোটামুটি ভালোভাবে বোঝা যায় যে সাসপেক্টের ফেসটা ভালোভাবে বোঝা যায়। তো আমরা চেষ্টা করতেছি এখনো যে ওই সাসপেক্টের ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে সাসপেক্টকে আইডেন্টিফাইড করার চেষ্টা করতেছে। তাছাড়া মোসাব্বিরকে গুলি ছোড়ার পর তার মোবাইলটিও নিয়ে গেছে খুনিরা। পুলিশের দাবি, এই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। চতুর্দিকে একেবারে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটা ইনভেস্টিগেট করতেছি যে মোটিভটা কি, বাট ওই এখনো কোন দিক দিয়ে এটা, কি কারণে এটা হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, এটা আমরা ডিসক্লোজ করি নাই এখনো। এদিকে বাদ জুমা মোসাব্বির হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে রাজধানীতে। বসুন্ধরা সিটির পেছন থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ফার্মগেট হয়ে তেজগাঁও থানার সামনে যায়। সেখানে থানা ঘেরাও করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। দ্রুত খুনিরা গ্রেফতার না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ মুসাব্বির ভাই বিষয়ে তাচ্ছিল্য কথা বলেছে। এভাবে খুন হচ্ছে কেন দিনের পর দিন? হাদি গেছে, কয় হাদিকে তারা মারবে?
আমরা বিচার চাই, বিচার চাই। পরে পুলিশের আশ্বাসে থানার সামনে অবস্থান কর্মসূচি তুলে নেন বিক্ষোভরতরা। আমাদেরকে একটু সময় দেন, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। আশা করি খুনিকে আমরা শীঘ্রই আইনের আওতায় আনতে পারবো। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, কিন্তু আইন শৃঙ্খলার যে পরিস্থিতি তাতে সন্তুষ্ট হওয়া যাচ্ছে না, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, যে হারে রাজনৈতিক নেতাদের হত্যা করা হচ্ছে, বিশেষভাবে বিএনপি নেতাকর্মীদের, তা শঙ্কার। এ বিষয়ে বিএনপি তীব্র নিন্দা ও ক্ষোভ জানালেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ সময় যোগসু নির্বাচনের ফলাফল ইস্যুতে প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন কোনোদিনই জাতীয় নির্বাচনে প্রভাব ফেলেনি, আগামী জাতীয় সংসদ নির্বাচনেও কোনো প্রভাব ফেলবে না। দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয় না। গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ব্যাপারে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, জানাবেন যে বৈঠকটি আসলে জরুরিভাবেই ডাকা হলো কিনা, বৈঠকে কি বিষয়ে আলোচনা হতে পারে, এ সম্পর্কিত কোনো তথ্য পাওয়া গেছে কিনা? শাফিন, আজকে মূলত রাত 9:30টায় যে বৈঠকটি আহ্বান করেছেন তারেক রহমান, সেটি কিন্তু আসলে কোনো শিডিউল বৈঠক ছিল না। এটি হুট করে আসলে জরুরি ভিত্তিতে মূলত তারেক রহমান এই মিটিংটি ডেকেছেন। তবে আমরা যেমনটি আশপাশের যে নেতাকর্মীরা রয়েছেন এবং তাদের দলীয় সূত্রে, বিএনপির দলীয় সূত্রে যেমনটি জানতে পেরেছি যে বেশ কয়েকটি বিষয়ে মূলত এই বৈঠকটি ডেকে থাকতে পারেন। তার মধ্যে অন্যতম হচ্ছে, আপনি জানেন যে গত 30 ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরপরই কিন্তু বিএনপির চেয়ারপারসনের যে পদটি সেটি কিন্তু খালি হয়ে গেছে। ফলে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দলীয় সিদ্ধান্তের আলোকে কিন্তু এখনো পর্যন্ত সেই পদে এখনো চেয়ারম্যান নির্বাচিত করা হয়নি। দলের নেতাকর্মী থেকে শুরু করে নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও মনে করছেন যে আজকে হয়তো এই জরুরি বৈঠক থেকে হয়তো তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হতে পারে। এর পাশাপাশি আপনি জানেন যে তারেক রহমান আগামী 11 তারিখ তিনি ঢাকার বাইরে প্রথমবারের মতো যাচ্ছেন দেশের উত্তরবঙ্গে। সেখানে প্রায় বেশ কয়েকটি জেলায় তিনি যাবেন এবং সেখানে অবস্থিত বাংলাদেশের যে সকল বিশিষ্টজনরা রয়েছেন, মাওলানা ভাসানীর কবর জিয়ারত করবেন এবং জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন এবং এর পাশাপাশি যারা আহত নিহত রয়েছেন তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে। তো সে সময় তিনি যখন ঢাকার বাহিরে যাবেন, সেই সময়টায় আসলে দল কিভাবে পরিচালিত হবে কিংবা দলীয় যে আনুষ্ঠানিক যে কার্যক্রম সেগুলো কিভাবে পরিচালিত হতে পারে, সেই সব বিষয়ে হয়তো এই রাতে স্থায়ী কমিটির বৈঠক থেকে হয়তো কোনো দিক নির্দেশনা আসতে পারে বা সিদ্ধান্ত আসতে পারে, সেটাই আসলে ধারণা করছেন দলের সূত্র থেকে। তো শাফিন, এই ছিল এখান থেকে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। যমুনা নিউজ একটা বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। ত্রয়োদশ নির্বাচন শুধু 5 বছরের জন্য নয়, 50 বছরের জন্য ভাগ্য নির্ধারণী নির্বাচন, এ মন্তব্য করলেন জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান। সকালে দিনাজপুর বড় মাঠে ভোটের গাড়ির কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এই যে একটা যে নির্বাচন হচ্ছে, এটা কিন্তু আমাদের আগামী 50 বছরের ভাগ্য নির্ধারণ করবে। এটা কিন্তু একটা 5 বছরের নির্বাচনের জন্য না। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে, এই মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শনে যেয়ে বলেন, সব জায়গায় ভোটের আমেজ বিদ্যমান, নির্বাচনী পরিবেশও ভালো। সমান কোনো এমন কিছু দেখছি না যে জন্য কেউ বলতে পারবেন যে দেশে লেভেল প্লেইং ফিল্ড নেই। আমরা মনে করছি পুরোপুরি লেভেল প্লেইং ফিল্ড আছে এবং এটা সমস্ত ছোট পার্টির জন্য যেরকম, বড় পার্টিগুলোর জন্য সেরকম। যমুনা নিউজে আরও একটা বিরতির পর ফিরছি, সাথেই থাকুন।
প্রতিহিংসার রাজনীতি নয়, বরং অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আগামী নির্বাচন। সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এ মন্তব্য করেন বক্তারা। এ সময় তারা বলেন, শুধু ভোট হলেই গণতন্ত্র শক্তিশালী হবে না, এর জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্জন প্রয়োজন। গণতন্ত্র পুনরুদ্ধার ও গ্রহণযোগ্য নির্বাচন শীর্ষক ছায়া সংসদে তুমুল আলোচনা চলে নির্বাচন, গণতন্ত্র ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিয়ে। সরকারি দলের মতে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে শক্তিশালী গণতান্ত্রিক পথে যাত্রা সম্ভব। কেউ মনে করেন শুধুমাত্র নির্বাচনই এর জন্য একমাত্র পথ নয়। গণতন্ত্র পুনরুদ্ধারের আলোচনায় আমরা কোনো গৌণ বিষয় দিয়ে শুরু করতে পারি না, আমাদের শুরু করতে হবে মূল উৎস থেকে, আর মূল উৎস হলো মাননীয় স্পিকার গ্রহণযোগ্য নির্বাচন। সরকারি দলের বক্তব্য শুনে মনে হচ্ছে নির্বাচন হচ্ছে একটি অনুষ্ঠান যার মাধ্যমে তারা গণতন্ত্র পুনরুদ্ধার করবে, আর আমরা বলছি গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের কথা। এই আয়োজনের প্রধান অতিথি নির্বাচন মনিটরিং সংস্থা ফেমার প্রেসিডেন্ট মুনিরা খান। তার মতে আগামী ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে নানা শঙ্কা এখনো বিদ্যমান। নির্বাচনের নানা বিধি বিধান আরো সহজ করার পক্ষে মত দেন মুনিরা খান। ডেমোক্রেসি কালচার করা, কি কি কারণে ডেমোক্রেসি অক্ষুণ্ণ থাকতে পারে, কি কি কারণে ডেমোক্রেসি থাকতে পারে না, আমাদের বুঝতে হবে যে পাওয়ার করাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। এই যে আমরা যখন ভোট দিই তখন খালি মার্কা দেখে ভোট দিয়ে দিই আমাদের জনগণ, তখন কিন্তু ম্যানিফেস্টো দেখে ভোট দিই না। আয়োজক সংস্থা ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, কেবলমাত্র নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারী শাসন ব্যবস্থার পরিবর্তন সম্ভব নয়। নির্বাচন হচ্ছে একদিনের বিষয়। আমরা গণতন্ত্র চাই সারা বছর ব্যাপী, আমরা গণতন্ত্র চাই 365 দিন। যদি 365 দিনের গণতন্ত্র না থাকে তাহলে একদিনের নির্বাচন দিয়ে স্বৈরাচারী শাসন ব্যবস্থার পরিবর্তন কোনোভাবে করা সম্ভব নয়। সে কারণের জন্য গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে আমাদেরকে মনে রাখতে হবে সুশাসন ও জবাবদিহিতাকে নিশ্চিত করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, আমাদের অন্যায়, দুর্নীতি, অপরাধকে দূর করতে হবে। ছায়া সংসদ বিতর্কে সরকারি দল অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয় বিরোধী দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।